এটা জর্জ হার্ডি নামের একজন মেষপালক শেপার্ড এবং তার খামারে ভেড়াদের গল্প। জর্জ কোনো বিলাসবহুল বাড়িতে থাকে না, বরং খামারে দাঁড়িয়ে থাকা একটি ক্যারাভানের গাড়িঘর ভেতরে নিজের জীবন কাটায়। জর্জ তার ভেড়াদের এতটাই ভালোবাসে যে সে প্রতিটি ভেড়াকে একটা করে নাম দিয়ে রেখেছে। তবে এই সবার মধ্যে সবচেয়ে স্পেশাল হলো সেবাস্টিয়ান, যে এই পালের সবচেয়ে বড় এবং শক্তিশালী পুরুষ ভেড়া। তার স্বভাবটা একটু যাযাবর বা আওলা কিসিমের। কখনো মন চাইলে অনেক দূরে চলে যায়, আবার কখনো চুপচাপ ফিরে আসে। এবার দেখা করুন লিলির সাথে, যে এই পুরো খামারের সবচেয়ে স্মার্ট ভেড়া। জর্জ এই মুহূর্তে একটি চিঠি লিখছে এবং তাতে এই সব কথা জানাচ্ছে। সে লিখছে যে সে প্রতিদিন তার ভেড়াদের সময় মতো খাবার দেয়, তাদের মন ভালো রাখে এবং প্রত্যেককে তাদের ওষুধ খাওয়ায়। আর জানেন সবচেয়ে মজার বিষয় কোনটা? যখনই সন্ধ্যা হয়, জর্জ এই ভেড়াদের গোয়েন্দা উপন্যাস এবং মার্ডার মিস্ট্রির বই পড়ে শোনাতো। জর্জের শুধু এমন নাটক করতে ভালো লাগতো যেন ভেড়ারা তার গল্প খুব মনোযোগ দিয়ে শুনছে। কিন্তু সে মনে মনে ভাবত যে আরে এরা তো পশু পাখি, এদের ছায়ার কি মাথায় ঢুকবে? কিন্তু আসল সত্যিটা তো এর একদম উল্টো। এই ভেড়ারা শুধু শোনেই না, বরং গল্পের প্রতিটি শব্দ বোঝে। জর্জ যখন বই পড়ে শোনাতো, তখন এই ভেড়ারা নিজেদের মধ্যে গল্প গুজব গসিপ করত যে বইয়ের খুনি কে হতে পারে। প্রতিটি ভেড়ার নিজস্ব আলাদা থিওরি বা ধারণা থাকতো। কিন্তু আমাদের সুপার স্মার্ট লিলি তো 2 চ্যাপ্টার আগেই আসল খুনিকে তা ধরে ফেলতো। সে সত্যিই একজন জিনিয়াস। আর পরের দিন জর্জ যখন গল্পের শেষ করত, তখন লিলির কথা একদম সত্যি প্রমাণিত হতো। এই খামারে 3টি ছোট এবং ফুল এনার্জিতে ভরপুর মেমনা বা ল্যাম্পস আছে। সাধারণত বেশিরভাগ মেমনা বসন্তকালে জন্মায়, কিন্তু এখানে একটি শীতকালের মেমনাও আছে। বেচারার কোনো নাম নেই। বাকি ভেড়ারা তাকে তাদের গ্রুপের অংশ মনে করে না, তাই জর্জ তার একটু বেশিই খেয়াল রাখে। এই মেমনাটির ওপর জর্জকে এত অতিরিক্ত ভালোবাসা উজাড় করতে দেখে বাকি ভেড়ারা নিজেদের মধ্যে বলাবলি করে যে জর্জ তো ভেড়া নয়। সেই কারণেই সে এই উইন্টার ল্যাম্পকে শীতের মেমনা বুঝতে পারছে না। এই শহরেই কালেব নামের আরেকজন মেষপালক থাকে। হ্যাম নামের একজন কসাইও এখানেই থাকে। বেত নামের একজন হোটেল মালকিন আছে এবং এখানকার চার্চে থাকেন রেভারেন্ড হিলকোট, যার সাথে জর্জের সম্পর্কটা একটু অদ্ভুত ও জটিল। একদিন জর্জ হঠাৎ চার্চের মাঝখানে যায় এবং দানের থালায় নোটের একটা বিশাল মোটা তারা রেখে চলে আসে। যাই হোক, জর্জ এই চিঠি যার জন্যই লিখুক না কেন, সে মন থেকে চায় যেন সেই মানুষটি এখানে আসে এবং তার এই মিষ্টি ভেড়ার পালের সাথে দেখা করে। পরের দিন কালেবের চকচকে ট্রাক খামারের দিকে আসে। ভেড়ারা তা দেখে একদম এক্সাইটেড হয়ে পড়ে। তারা তাকে পছন্দ করে। পালের যমজ ভেড়া দুটো তো কালেবের চকচকে ট্রাকে নিজেদের শিং দিয়ে গুঁতো মারার প্ল্যান পর্যন্ত করে ফেলে। কিন্তু লিলি তাদের ঠিক শেষ মুহূর্তে আটকে দেয়, কারণ তার মতে কোনো কারণ ছাড়া ভাঙচুর করা ভুল। কালেবকে আসতে দেখে ভেড়াদের মনে হয় যে হয়তো 2 খামারের ভেড়াদের মেলানো হচ্ছে, কিন্তু তখনই এমন কিছু ঘটে যা কেউ ভাবেনি। জর্জ কালেবকে জোর করে নিজের ক্যারাভান থেকে বাইরে ধাক্কা দিয়ে বের করে দেয়। ভেতরের পরিবেশ খুব গরম, উত্তেজিত। এটা দেখে ভেড়ারা নিজেদের মধ্যে বলে যে এটা খুব দুঃখজনক। আরও ভালো হবে আমরা এই বিষয়টা ভুলে যাই যে এখানে কালেব এসেছিল। এখন টুইস্ট হলো এই যে এই খামারের ভেড়ারা যে বিষয় ইচ্ছা নিজেদের মর্জিমতো ভুলে যেতে পারে, শুধু মেপল ছাড়া। মেপল এমন একটা ভেড়া যে কিচ্ছু ভোলে না, তাই বাকি ভেড়ারা তাকে ওয়ার্নিং দেয় যে দেখ মেপল, তুই আমাদের এই বিষয়ে দ্বিতীয়বার মনে করাবি না। আর তারপর 1 2 3 বলতেই সব ভেড়া কালেবের আসার কথা মাথা থেকে পুরোপুরি ডিলিট করে দেয়। এরই মধ্যে শহরে একজন সাংবাদিক জার্নালিস্ট এন্ট্রি নেয়, যে এখানকার লোকাল কালচারাল ফেস্টিভ্যাল কভার করতে এসেছে। এখানকার পোস্ট অফিসে বেথের নজর জর্জের একটি চিঠির ওপর পড়ে, যা রেবেকা হ্যামস্টেড নামের কোনো মেয়ের উদ্দেশ্যে লেখা হয়েছে। বেথ আর পোস্টম্যান নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে গোলাপের সুগন্ধি দেওয়া কাগজে লেখা এই চিঠিটা নিশ্চিত কোনো লাভ লেটারই হবে। তখনই বেথ চুপিসারে সেই চিঠিটা পোস্টম্যানের ব্যাগ থেকে গায়েব করে দেয়। ঠিক সেই মুহূর্তে ওই সাংবাদিক বেথের কাছে আসে। সে যখন এই শোকল ফেস্টিভ্যালের নামে সাজানো মাত্র 3টি ছোট টেবিল দেখে, তখন তার মুড একদম খারাপ হয়ে যায়। সে বিরক্ত হয়ে বলে, তোমরা এটাকে ফেস্টিভ্যাল বলো? আসলে তার নাম এলিয়ট ম্যাথিউ, যে গ্যাজেট খবরের কাগজের একজন ছোটখাটো রিপোর্টার। সে দীর্ঘদিন ধরে কোনো ধামাকা ও বড় স্টোরির খোঁজে আছে, কিন্তু তার এডিটররা তাকে এই বোরিং জায়গায় পাঠিয়ে দিয়েছে। সে ভালো করেই জানে যে এই ফালতু জায়গার রিপোর্টিং করলে তার কোনো প্রমোশন হবে না। তখনই বেথ তার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং নিজের এন্ট্রি ফি চাইতে শুরু করে। এলিয়ট বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। ওই রাতেই আবহাওয়া খুব খারাপ হয়ে যায়। প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং বিদ্যুৎ চমকাতে থাকে। ছোট মেমনারা এই কড়কড়ানি বিদ্যুতের শব্দে খুব ভয় পেয়ে যায়। তখন পালের মুরব্বী স্যার রিচফিল্ড তাদের সান্ত্বনা দিয়ে একটা গল্প শোনান। তিনি বলেন যে
এই যে আকাশে মেঘগুলো দেখছো না, এরা সবাই একসময় আমাদের মতোই ভেড়া ছিল। আর যখন এরা নিচের জমিকে শুকিয়ে যেতে দেখে, তখন ঘাস আর সবুজ পাতা গজানোর জন্য আকাশে ডান্স করতে শুরু করে। এখানকার প্রতিটি ভেড়ার এটাই বিশ্বাস যে ভেড়ারা কখনো মরে না, তারা কেবল মেঘ হয়ে যায়। এটা সত্যি নাকি মিথ্যে কেউ জানে না, শুধু লিলি জানে যে এসব বানোয়াট কথা। কিন্তু তবুও সে বাচ্চাদের মন রাখার জন্য এই গল্পে হ্যাঁতে হ্যাঁ মেলায়। অন্যদিকে পাদ্রি হিলকোট চাচ্ছে সেই টাকাগুলো লকারের ভেতর লক করছে। কসাই হ্যাম নিজের ছুরির ধার তেজ করছে এবং এখানে বেদজর্জের সেই চুরি করা চিঠিটা পড়ার আগে পাগল হয়ে যাচ্ছে। ঠিক তখনই ঝড়ের মাঝে এলিয়টের গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খায়। সে তার গাড়ি টো করিয়ে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তখনই আচমকা তার চোখের সামনে আলোর একটা অদ্ভুত চমক দেখা যায় এবং তারপর মাঝরাতে জর্জের দরজায় একটা জোরে ধাক্কা পড়ে। পরের দিন সকালে ভেড়ারা যখন ঘুম থেকে উঠে বাইরে আসে, তখন তাদের হোশ উড়ে যায়। সামনে মাটিতে জর্জ অচেতন হয়ে পড়েছিল। লিলির মনে হয় যে জর্জ সবসময়কার মতো তাদের সাথে কোনো গেম খেলছে। কিন্তু মেল যখন গিয়ে জর্জের হার্টবিট চেক করে, তখন সে স্তব্ধ হয়ে যায়। জর্জ মারা গিয়েছিল। লিলি এই কথা মানতে পরিষ্কার অস্বীকার করে। সে বলে যে মরে যাওয়াটাও সত্যি নয়, এসব শুধু বইয়েই হয়। সে জিজ্ঞেস করে যে জর্জ কি এখন মেঘ হয়ে যাবে। মেপল দুঃখী মনে বলে, না লিলি, মেঘ শুধু ভেড়ারা হয়, মানুষ নয়। বাকি পালো এই খারাপ খবর পেয়ে যায়। এখন জর্জকে ছাড়া তারা সবাই অনাথ হয়ে গিয়েছিল। লিলি বলে যে এই গভীর দুঃখ থেকে বাঁচার একটাই রাস্তা আছে, আমাদের জর্জকে ভুলে যেতে হবে। মেপল অনেক বারণ করে, কিন্তু ভেড়ারা তার একটি কথাও শোনে না এবং 3 পর্যন্ত গুণে জর্জের স্মৃতিগুলো ভোলানো শুরু করে দেয়। তখনই সেখানে হঠাৎ সেবাস্টিয়ান এসে হাজির হয়। সে জোরে চিৎকার করে বলে যে সে তাদের নিজের মেষপালককে এত সহজে ভুলে যেতে দেবে না। সে বলে যে জর্জ আমাদের বন্ধু ছিল এবং একজন সত্যিকারের বন্ধুকে কখনো ভোলা যায় না। জর্জ একবার তাকে ন্যায় পাইয়ে দিয়েছিল, আর আজ সময় এসেছে যে তারা জর্জকে ন্যায় পাইয়ে দেবে। সেবাস্টিয়ান ভেড়াদের তো সত্যি জানায় যে জর্জ তাদের শুধু ভালোবাসার জন্য পোষেনি, বরং তাদের মূল্যবান পশমের উল জন্য পুষেছিল। এখন এই নিষ্পাপ ভেড়ারা তো এটাও জানে না যে পশম ছাড়া অন্য কোনো জিনিসের জন্য ভেড়াদের কোনো ব্যবহার হতে পারে। তখনই একটা ছোট মেমনা এগিয়ে আসে এবং এমন একটা প্রশ্ন করে যা সবার গায়ে লোম খাড়া করে দেয়, কিন্তু জর্জের মার্ডার কেন হলো? কারণ রাতের গল্পগুলোতে যখনই কেউ এভাবে মরে, সেটা সবসময় একটা মার্ডারই খুন হয়। এই প্রশ্নটি লিলির মাথাতেও একটা স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয়। দেখতে দেখতে সেখানে পুলিশ পৌঁছে যায় এবং বডি প্রথম দেখা মানুষটি কালেবি ছিল। কসাই হ্যামো সেখানে চলে আসে এবং অদ্ভুত চোখে জর্জের ভেড়াদের গুনতে শুরু করে। এদিকে লিলির গোয়েন্দা মাথা চালু হয়ে যায়। সে একটা বিষয় হজম করতে পারছিল না, যে এত ভারী বৃষ্টিতে জর্জ নিজের টুপি আর রেইনকোট ছাড়া বাইরে কেন যাবে। তখনই তার নজর ক্যারাভানের ভেতরে পড়ে, যেখানে টেবিলে ড্রিঙ্কের 2টি গ্লাস রাখা ছিল। এর মানে পরিষ্কার ছিল, মার্ডারের রাতে কেউ একজন জর্জের সাথে দেখা করতে এসেছিল এবং দুজনে একসাথে ড্রিঙ্ক করেছিল। এরই মধ্যে রিপোর্টার এলিয়টও সেখানে পৌঁছে যায় এবং জর্জের লাশের ছবি তুলতে শুরু করে। কিন্তু পুলিশ অফিসার টিম তাকে বকে বলে যে দূরে থাকো, এটা একটা নর্মাল হার্ট অ্যাটাক, এতে তোমার জন্য কোনো বড় স্টোরি নেই। টিম ক্যারাভানের নিচে এবং আশেপাশে ওপর তদন্ত করেছিল, কিন্তু এলিয়ট যখন পয়েন্ট আউট করে, তখন সে ক্যারাভানের ভিতরেও চেক করে। টিম তার পুরো লাইফে কখনো এমন মার্ডার কেস হ্যান্ডেল করেনি। আব এলিয়ট পুলিশওয়ালার সামনে প্রশ্ন তোলে, যদি জর্জের হার্ট অ্যাটাক হয়ে থাকে তবে সে ক্যারাভানের থেকে বাইরের দিকে কেন দৌড়াবে, আর ভেতরে এই ড্রিঙ্কের 2টি গ্লাস কি করছে? কিন্তু অফিসার টিম নিজের কথাই ধরে থাকে যে জর্জ হার্ডির কোনো মার্ডার হয়নি। কিন্তু লিলি চিৎকার করে বলে যে এটা শিওর মার্ডার। জর্জের কাছে তার চেনা কেউ এসেছিল যে তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল। জর্জের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকা ইশারা করছিল যে হয়তো কেউ তাকে বিষ দিয়েছে, এবং মাটিতে ঘাসের সে সবুজ দাগ সাক্ষ্য দিচ্ছিল যে মরার আগে জর্জ এবং খুনির মধ্যে ধস্তাধস্তি হয়েছিল। লিলি বিরক্ত হয়ে বলে যে রাতের গল্পগুলোর মতোই এখানকার পুলিশওয়ালাও একদম বুদ্ধু আর অপদার্থ। সেই কারণে জর্জের খুনিকে এখন তাদের নিজেদেরই খুঁজতে হবে। এটা শুনে সেবাস্টিয়ান হাসতে শুরু করে। সে বলে, আরে তোমরা তো ভেড়া ভেড়া, তোমাদের মাথা এত তেজ নয় যে তোমরা কোনো মার্ডার মিস্ট্রি সমাধান করতে পারবে। সে লিলিকে বলে যে তুই যতই পৃথিবীর সবচেয়ে স্মার্ট ভেড়া হস না কেন, তুই এই খামারের বাইরের পৃথিবী দেখিসনি, তুই কখনো এই খামার থেকে বাইরে যাসনি, তাই এই মার্ডার কেস মানুষের উপর ছেড়ে দে। কিন্তু লিলি হার মানার পাত্রী ছিল না। সে পালের সমস্ত মেম্বারদের সূত্র খোঁজার কাজে লাগিয়ে দেয়। সে জিজ্ঞেস করে যে গত রাতে কেউ কি এখানে কাউকে দেখেছিল। তখনই সেই নামহীন উইন্টার ল্যাম্প বলে যে সে রাতে জর্জের ভূতও দেখেছিল। অন্ধকার থাকার কারণে মুখ তো পরিষ্কার দেখা যায়নি, তবে তার বডি থেকে একদম জর্জের মতো সুগন্ধ আসছিল। ঠিক সেই মুহূর্তে শহরের চার্চের ঘন্টা জোরে জোরে বাজতে শুরু করে। শহরে জর্জের মৃত্যু নিয়ে একটা জরুরি মিটিং ডাকা হয়েছিল। লিলি বলে যে এই মিটিং জর্জের জন্য,
তাই আমাদেরও সেখানে যাওয়া উচিত। কিন্তু সেবাস্টিয়ান তাদের আটকায়। আমাদের খুরাজ পর্যন্ত ঘাস ছাড়া অন্য কিছু স্পর্শ করেনি। আমরা কখনো এই খামার ছাড়িনি। আর হয়ও ঠিক তাই। যেমনই লিলি আর মেপল খামারের বাইরের পাকা রাস্তা দেখে তারা ভয়ের চোটে ওখানেই জমে যায়। রাস্তা পার করার সাহসই তাদের হচ্ছিল না। লিলি তো ভয়ের চোটে রাস্তার উপরেই শুয়ে পড়ে। কিন্তু তখনই তারা দেখে যে একটা সাধারণ মুরগি কোনো ভয় ছাড়া মটকাতে মটকাতে রাস্তা পার হয়ে যায়। এটা দেখে লিলি আর মেপলের ইগো জেগে ওঠে। তারা দুজন একে অপরের ওপর জেদ ধরে চোখ বন্ধ করে রাস্তা পার হয়ে যায়। লিলির পুরো ভরসা ছিল যে এই কেসটাও রাতের গল্পগুলোর মতো চটপট সমাধান হয়ে যাবে। তারা যেমন তেমন করে শহরে পৌঁছায়। সেখানে অফিসার টিম লোকেদের বলছিল যে সে জর্জকে বিষ দেওয়ার বিষয়ে এখন কোনো কমেন্ট করতে পারবে না। ব্যাস, পুলিশওয়ালার মুখ থেকে বিষ শব্দটা শুনতেই পুরো শহর বুঝে যায় যে জর্জের মার্ডার হয়েছে। জানা যায় যে জর্জকে ট্যাক্সিন নামের বিষ দেওয়া হয়েছে, যা ইউট্রি নামের গাছের লাল বেরিতে পাওয়া যায়, এবং সেই গাছটি ঠিক এই চার্চের বাইরেই লাগানো ছিল। তখনই সেখানে একটি দুর্দান্ত গাড়ি এসে থামে এবং তা থেকে একজন অত্যন্ত সুন্দর তরুণী বাইরে আসে। অফিসার টিম তো তাকে দেখেই নিজের মন হারিয়ে বসে। তার ঠিক পেছনে জর্জের উকিল লিডিয়াও সেখানে পৌঁছে যায় এবং এখানে হয় একটা বড় ধামাকা। সেই সুন্দর মেয়েটি অন্য কেউ নয়, বরং জর্জের মেয়ে রেবেকা হ্যামস্টেড ছিল। আসলে টিম জর্জের উইলের নিচে একটা নম্বর পেয়েছিল, যে নম্বরে ফোন করে সে উকিল লিডিয়াকে ডেকেছিল। কিন্তু টিম নিজে কখনো সেই উইল খুলে দেখেনি। লিডিয়া বলে যে উইল আজ দুপুরে পড়া হবে, তবে তার জন্য পাদ্রি হিলকোট, কালেব, বেথহ্যাম, রেবেকা এবং টিমের সেখানে থাকা জরুরি, কারণ উইলে এদের সবার নাম আছে। লিডিয়া আরেকটি চমকে দেওয়ার মতো কথা জানায় যে রেবেকা সাধারণত আমেরিকায় থাকে, কিন্তু সে জর্জের মৃত্যুর দিনই এই শহরে উপস্থিত ছিল। যার মানে হলো যে রাতে জর্জের মার্ডার হয় সে আমেরিকায় নয়, বরং এই দেশেই ছিল। লিডিয়া টিমের মুখ দেখে বোঝে যে এটা এই বেচারার প্রথম মার্ডার কেস। আমাদের ভেড়েরাও লুকিয়ে লুকিয়ে উইল পড়ার জায়গায় পৌঁছে যায়। ঘরের ভিতরে টিম রেবেকাকে কড়া জিজ্ঞাসাবাদ করে যে সে কি আজই এই শহরে এসেছে নাকি গত রাতেও এখানেই ছিল। রেবেকা ঘাবড়ে গিয়ে বলে যে সে গতকাল সন্ধ্যা 7টার ফ্লাইটে ল্যান্ড করেছিল, কিন্তু সে আজ পর্যন্ত কখনো ডেনব্রুকে আসেনি। ভেড়ারা নোটিশ করে যে রেবেকার মুখে একটা নকল হাসি থাকলেও তার চোখে পরিষ্কার ভয় দেখা যাচ্ছিল। রেবেকা কান্নার নাটক করে বলে যে সে তো আজ নিজের বাবার সাথে দেখা করতে আসার কথা ছিল। এরই মধ্যে জানলার বাইরে দাঁড়িয়ে থাকা মেপল অন্যদিকে রাখা একটা গাজর দেখে ফেলে। সে লোভে পড়ে সেই গাজরটা খাওয়ার জন্য জানলার ভেতরে মুখ ঢুকিয়ে দেয় এবং বাজেভাবে আটকে যায়। ভেতরের ঘরে রেবেকা আরেকটা রহস্য ফাঁস করে যে তার একটা যমজ ভাইও আছে, যার সাথে সে আজ পর্যন্ত কখনো দেখা করেনি এবং সে সাউথ আফ্রিকায় থাকে। তখনই উকিল লিডিয়ার নজর রিপোর্টার এলিয়টের ওপর পড়ে এবং সে তার কলার ধরে ঘর থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় যে তোমার এখানে কোনো কাজ নেই, বের হও এখান থেকে। গল্পে সাসপেন্স তখন আরও বেড়ে যায় যখন সরাইখানার একটা বালিশে পুলিশ সবুজ রঙের একটা দাগ পায়। লিডিয়া জানায় যে সে জর্জের ছেলে পিটারকে উইলের জন্য ডেকেছে। সে সবাইকে বোঝায় যে জর্জ 2 মাস আগে তাকে নিজের পুরনো উইল পাঠিয়েছিল, কিন্তু আজ সে একটা একদম নতুন উইল পড়তে যাচ্ছে যা টিম জর্জের টেবিল থেকে পেয়েছিল এবং যাতে মৃত্যুর ঠিক 3 দিন আগের সাইন ছিল। সেই উইলে জর্জ লিখেছিল যে আমার এই ঘরে উপস্থিত প্রতিটি মানুষের সাথে কিছু না কিছু অসম্পূর্ণ হিসাব নিকাশ বাকি আছে, আর আজ এই ঘরে যারা বসে আছে তাদের মধ্যে একজন মূর্খ আছে, একজন খারাপ মেষপালক আছে, একজন বসন্তের মেমনা আছে, একজন শীতের মেমনা আছে, একজন নির্দোষ শিকার আছে এবং 2 জন খুনি আছে। এটা শুনতেই ঘরে বসা মানুষদের মধ্যে হুলস্থুল পড়ে যায় এবং তারা নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে যে আসল খুনিকে এবং পরবর্তী শিকার কে হতে চলেছে। এরপর লিডিয়া উইলের অংশগুলো পড়তে শুরু করে। জর্জ নিজের ছেলে পিটারের নামে 300 একর জমি দিয়েছে, যা এই মুহূর্তে কালেবকে লিজে দেওয়া আছে। নিজের মেয়ে রেবেকার জন্য সে পাশের অন্য 300 একর জমি দিয়েছে, যার উপর জর্জের নিজস্ব খামার রয়েছে। অর্থাৎ এখন থেকে জর্জের ক্যারাভান, তার খোঁয়াড় এবং তার সমস্ত ভেড়া রেবেকার হয়ে গিয়েছিল। নিজের পুরনো উইলে জর্জ নিজের বেঁচে যাওয়া সম্পত্তি একটি পশু সংস্থাকে দান করে দিয়েছিল, কিন্তু এই নতুন উইলে সে তার বাকি সমস্ত সম্পত্তিও রেবেকার নামে করে দিয়েছিল। আর সেই সম্পত্তি কি ছিল জানেন? 3.5 বস্তা এবং পুরো $30 মিলিয়ন, অর্থাৎ প্রায় 250 কোটি টাকা। আসলে 2 বছর আগে জর্জ ভেড়াদের একটি বিপজ্জনক রোগ অরএফ এর ওষুধ আবিষ্কার করেছিল এবং সেই ওষুধের পেটেন্ট সে একটি বিশাল কোম্পানিকে 30 মিলিয়নে বিক্রি করেছিল। ঠিক সেই মুহূর্তে জানলায় আটকে থাকা মেপল নিজেকে ছাড়ানোর চক্করে সেখানে রাখা জিনিসপত্রের পুরো স্তূপ নিচে ফেলে দেয়। টিম বাইরে দেখতে আসে যে এই আওয়াজ কোথা থেকে এলো, কিন্তু মেপলের চোখ পশমে ঢাকা থাকার কারণে সে কিছু দেখতে পায় না
এবং সে সোজাসুজি টিমকে জোরে ধাক্কা মেরে সরাইখানার ভেতরে ঢুকে পড়ে। সে ভেতরে রাখা প্রতিটি জিনিস ভাঙচুর করে দেয় এবং পুরো ঘরে তাণ্ডব মাচাইয়ে দেয়। এই হুড়োহুড়ির মধ্যে টিমের নজর বেথের ওপর পড়ে, যার হাতে জর্জের সেই চুরি করা চিঠিটা ছিল। মেপল টানাপোড়েনের মধ্যে একটা জানলার কাঁচ ভেঙে বাইরে লাফিয়ে পড়ে। লোকেরা তাকে কিছু খেতে দেয় এবং ফেরত খামারের দিকে তাড়িয়ে দেয়। সেখানে দাঁড়িয়ে থাকা কালেব বলে যে এই ভেড়াদের সামলানো কারো সাধ্যের কথা নয়, এদের একজন কড়া মেষপালকের প্রয়োজন, বিশেষ করে সেই বড় এবং বুনোরাম সেবাস্টিয়ানকে, যাকে জর্জ কোনো মেলা থেকে তুলে এনেছিল। এরপর এলিয়ট অফিসার টিমের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে সে কি কেস নিয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিতে চাইবে, কিন্তু টিম বারণ করে দেয়। তখন এলিয়ট টিমকে একটা ডিল অফার করে। সে বলে, দেখো বস, আমার একটা ধামাকা স্টোরি চাই, আর তোমার নিজের ক্যারিয়ারের প্রথম অ্যারেস্ট গ্রেপ্তার, কেননা আমরা দুজনে মিলে কাজ করি। এলিয়ট জানায় যে মার্ডারের রাতে যখন তার গাড়িটা হচ্ছিল, তখন সে রাত প্রায় 9টার দিকে জর্জের ক্ষেতের কাছে একটা টর্চের আলো দেখেছিল এবং ময়নাতদন্তের রিপোর্টও এটাই বলে যে জর্জের মৃত্যু রাত 8টা থেকে 11টার মধ্যে হয়েছে। টিম এই ডিলের জন্য রাজি হয়ে যায়। এদিকে খামারে ভেড়ারা লিলিকে ঘিরে ধরে এবং জিজ্ঞেস করে যে তুই এখনো খুনির খোঁজ কেন পেলি না? রাতের গল্পগুলোতে তো তুই তুড়ি মেরে মিষ্টি সমাধান করে দিস। লিলি উদাস হয়ে বলে যে আসল পৃথিবী বইয়ের পৃথিবীর থেকে খুব আলাদা ও জটিল হয়। তখনই ভেড়াদের নজর রেবেকার ওপর পড়ে, যে রাতের অন্ধকারে টর্চ নিয়ে খেতে কিছু খুঁজছিল। সেই নামহীন উইন্টারল্যাম্প হামাগুড়ি দিয়ে রেবেকার কাছে যায়। এরারা দূর থেকে তামাশা দেখে এবং নোটিশ করে যে এই মেয়েটির গায়ের গন্ধ তো একদম জর্জের মতো, কিন্তু এর মুখ জর্জের সাথে মেলে না। ভেড়ারা ভাবে যে এও নিশ্চিত শীতকালে জন্মেছে। সেই কারণেই জর্জ একে নিজের থেকে দূরে রেখেছিল। পালের কিছু বোকা ভেড়া চিৎকার করতে শুরু করে যে রেবেকাই খুনি। এখন জর্জ তাদের যে শেষ বইটা পড়ে শুনিয়েছিল, তাতে সন্দেহভাজনদের লিস্ট ছোট করার উপায় বলা ছিল। তাই লিলি বলে যে কাউকে ক্যারাভানের ভিতরে গিয়ে সেই বইটা নিয়ে আসতে হবে, যাতে আমরা সেটা পুলিশওয়ালা টিম পর্যন্ত পৌঁছাতে পারি। কিন্তু বই চুরি করার মিশনে তারা পাঠায় উল্লাইস মেপলকে, যার চোখের সামনে এত পশম যে সে ছাই কিছু দেখতে পায় না। সে ক্যারাভানের ভেতরে ঢুকে প্রতিটি টেবিল চেয়ারে ধাক্কা খায় এবং খুব কষ্টে সেই বইটা বাইরে নিয়ে আসে। ভেড়ারা চুপিসারে সে বইটা পুলিশ স্টেশনের দরজায় ছেড়ে আসে, যাতে টিম ওটা পড়ে নিজের মাথা খাটাতে পারে। এরপর লিলি সেবাস্টিয়ানের কাছে যায় এবং জিজ্ঞেস করে যে এই কার্নিভাল কি জিনিস। সেবাস্টিয়ান নিজের কষ্টভেজা গল্প শুনিয়ে বলে যে সেখানে জোরে জোরে মিউজিক বাজে আর বড় বড় দোলনা থাকে। যখন সে ছোট ছিল তখন রোজ বাচ্চারা তাকে আদর করতে এবং খাবার খাওয়াতে আসতো, কিন্তু সে যখন বড় হয়ে গেল মেলার মালিক বদলে গেল। তারা রাতে তাকে একটা রিংয়ের মাঝখানে নিয়ে যেত এবং তাকে হিংস্র শিকারী কুকুরদের সাথে ততক্ষণ লড়াই করতে হতো যতক্ষণ না সে রক্তে ভেসে যায়। কিন্তু তারপর এক রাতে মসিয়া হয়ে জর্জ সেখানে এলো। সে সেই কসাইদের মোটা টাকা দিল এবং সেবাস্টিয়ানের জীবন বাঁচিয়ে তাকে নিজের খামারে নিয়ে এলো। লিলি জিজ্ঞেস করে, তুমি সেই নরকে পৌঁছালে কি করে? তুমি নিজের পরিবারের সাথে কেন ছিলে না? তখন সেবাস্টিয়ান একটা গভীর রহস্য ফাঁস করে যে সেও একটা উইন্টার ল্যাম্প এবং দেরিতে হোক বা জলদি প্রতিটি উইন্টার ল্যাম্প নিজের ঘর ছেড়ে বাইরে পালাতে চায়। পরের দিন টিম পুলিশ স্টেশনের জানলা দিয়ে বাইরে তাকায় তো অবাক হয়ে যায়। এই ভেড়ারা একদম তার জানলার সামনে লাইনে দাঁড়িয়েছিল। টিম বলে যে যখনই এই কেসে কোনো নতুন মোড় আসে, এই ভেড়ারা না জানি কোথা থেকে টপকে পড়ে। কিন্তু এলিয়টের মনে হয় যে টিমের মাথা পুরোপুরি বিগড়ে গেছে। তখনই টিম এলিয়টকে নিজের প্রোগ্রেস দেখায়। সে দেওয়ালে সূত্রগুলোর একটা বড় চার্ট বানিয়ে রেখেছিল। সে বলে যে এই চার্টের সাহায্যে সে এটা খুঁজে বের করবে যে সেই 5 সন্দেহভাজনের মধ্যে কার কাছে জর্জকে মারার মাধ্যম, উদ্দেশ্য এবং সুযোগ 3টি জিনিসই ছিল। মাধ্যমের মানে ছিল ইউট্রি, সেই বিষাক্ত দানা যা চার্চের বাইরে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। কিন্তু জর্জকে মারার সবচেয়ে বড় উদ্দেশ্য, অর্থাৎ সেই 250 কোটি টাকা শুধু এবং শুধুমাত্র রেবেকার কাছেই ছিল। টিম বলে যে যার সাথে এই 3টি জিনিস ম্যাচ হবে সেই আসল খুনি হবে। আর জানেন টিম এই সব কোথা থেকে শিখেছে? একদম ঠিক, ভেড়াদের দেওয়া সেই গোয়েন্দা বই থেকে। এবার সে অ্যাকশনে আসে এবং একে একে সবাইকে কড়াজেরা করা শুরু করে। কসাই হ্যাম বলে যে খুনি নিশ্চিত উইলে নাম থাকা মানুষদের মধ্যেই কেউ একজন, কারণ জর্জ তো নিজে একজন কড়া নিরামিষভোজী ছিল, সে বিষ কেন খাবে? টিম যখন ভেদকে সেই চুরি করা চিঠির বিষয়ে জিজ্ঞেস করে, তখন বেদ মিথ্যে বলে দেয় যে ওটা তো পোস্ট অফিসের লোকেদের ভুল ছিল, আমি কি জানি। তারপর টিম কালেবকে জিজ্ঞেস করে, তুমি সেই সকালে জর্জের খামারে কি করছিলে? কালেব সাফাই দেয় যে জর্জ তার জমির লিজ ক্যান্সেল করে দিয়েছিল, তাই সে জর্জকে মানাতে এবং প্রপোজাল নিয়ে আবারও কথা বলতে গিয়েছিল। কালেব রেগে গিয়ে বলে, টিম তুমি তো উইল পড়েছই,
জর্জের বয়ান অনুযায়ী আমি সেই খারাপ মেষপালক। এরপর টিম পাদ্রি হিলকোটকে ধরে এবং জর্জের দেওয়া সেই টাকার আসল সত্য জানতে চায়। হিলকোট একটা অনেক বড় রহস্য ফাঁস করে। সে জানায় যে বহু বছর আগে জর্জের কাছে টাকা ছিল না, তাই চার্চ তার বাচ্চাদের কাউকে দত্তক দিয়ে দিয়েছিল। কিন্তু জর্জ যখন বড় লোক হলো, সে পাগলের মতো নিজের বাচ্চাদের খুঁজতে শুরু করলো। কড়া নিয়মের কারণে চার্চ তাকে বাচ্চাদের ঠিকানা বলছিল না, তাই হিলকোট জর্জকে বলেছিল যে সে যদি চার্চ মেরামতের জন্য মোটা টাকা দান করে তবে সে চুপিসারে তার বাচ্চাদের ঠিকানা তাকে দিয়ে দেবে। এখন টিমের পুরো সন্দেহ রেবেকার ওপর গভীর হতে থাকে। সে তাকে জিজ্ঞেস করে যে মার্ডারের রাতে 8টা থেকে 11টার মধ্যে সে কোথায় ছিল। রেবেকা বলে যে সে এয়ারপোর্টের কাছে একটা হোটেলে বসে টিভি দেখছিল। তখনই টিম একটা বড় চাল চালে এবং তাকে তার আসল নামে ডাকে, চ্যাসিটি ক্র্যাম্পস। পুরো ঘর স্তব্ধ হয়ে যায়। রেবেকা নিজের নাম বদলে রেখেছিল। টিম জানায় যে ব্যাকগ্রাউন্ড চেকে জানা গেছে রেবেকার কানেকশন একটা অনেক বড় ক্রিমিনালের সাথে ছিল এবং দুজনের একটা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টও ছিল। রেবেকা কাঁদতে কাঁদতে বলে যে এটা 3 বছর পুরনো কথা এবং সে জানতো না যে ওই লোকটা কোনো প্রতারক ছিল। টিম জিজ্ঞেস করে, তুমি কি কখনো চার্চের সেই বিষাক্ত ইউট্রি গাছের কাছে গেছো? রেবেকা পরিষ্কার বারণ করে দেয়। টিম জিজ্ঞেস করে, তুমি কি মার্ডারের রাতে জর্জের খামারে গেছো? রেবেকা ওটা থেকেও পরিষ্কার মুখ ফিরিয়ে নেয়। এদিকে খামারের লিলি গভীর চিন্তাতে ডুবেছিল। বাকি ভেড়ারা তাকে টোকে যে আরে এত কি ভাবা, পরিষ্কার যে রেবেকাই জর্জকে টপকেছে। কিন্তু তখনই সেই ছোট উইন্টার ল্যাম্ব আসে এবং বলে, না, ওই দিদি খুব ভালো, ওনার বডি থেকে একদম জর্জের মতো সুগন্ধ আসে। উইন্টার ল্যাম্বের এই কথা শুনতেই লিলির মাথার বাতি জ্বলে ওঠে। তার মনে পড়ে যে গতকাল ক্লাউডও এটাই বলেছিল যে সে রেবেকাকে অনেক দূরে খেতে দেখেছিল এবং তার থেকে জর্জের মতো গন্ধ আসছিল। লিলি ভাবে যে কোনো ভেড়া এত দূর থেকে কোনো মানুষের গন্ধ কিভাবে শুঁকতে পারে যতক্ষণ না সেই মানুষটি আগে থেকে খামারে না এসে থাকে। এর মানে ক্লাউড তাদের থেকে কিছু লুকাচ্ছে। লিলি যখন ক্লাউডকে ভয় দেখায় তখন ক্লাউড ভয় পেয়ে রেবেকার সেই চকচকে ব্রেসলেটটা বের করে দেখায়, যা তার খুব পছন্দ ছিল। ক্লাউড জানায় যে রেবেকা মার্ডারের রাতে লুকিয়ে খামারে এসেছিল এবং সে যখন ভালোবেসে ক্লাউডের পিঠে হাত বুলিয়েছিল তখন তার ব্রেসলেটটা ওখানেই পড়ে গিয়েছিল। এখন লিলিরও বিশ্বাস হয়ে যায় যে রেবেকাই খুনি। সে পুলিশের কাছে মিথ্যে বলেছে যে সে কখনো খামারে আসেনি, অথচ সে মার্ডারের রাতেও এখানে ছিল এবং গতকালও। এবার লিলি পুলিশওয়ালা টিমকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। মেপল লুকিয়ে টিমের পুলিশের টুপিটা চুরি করে দৌড় দেয়। টিম পাগলের মতো তার পেছনে দৌড়ায় এবং দৌড়াতে দৌড়াতে সে সরাসরি খেতে পড়ে থাকা সেই ব্রেসলেটের কাছে পৌঁছে যায়। টিম সঙ্গে সঙ্গে ব্রেসলেট তুলে রেবেকার কাছে যায় এবং বলে, এই ব্রেসলেট তোমার অন্য হাতের ব্রেসলেটের সাথে একদম ম্যাচ করে, আর এটা আমি জর্জের সেই ক্ষেত থেকে পেয়েছি যেখানে তুমি কখনো না যাওয়ার দাবি করছিলে। টিমের হাতে রেবেকার ঘর তল্লাশি করার ওয়ারেন্ট চলে আসে, আর পুলিশ যখন তার ঘর তল্লাশি করে দেখে তখন রেবেকার জুতোর নিচ থেকে সেই বিষাক্ত ইউট্রির লাল দানা উদ্ধার হয়। টিম সঙ্গে সঙ্গে রেবেকার হাতে হাতকড়া পরিয়ে দেয়। পুলিশ স্টেশনে যখন টিম তাকে কড়া জিজ্ঞাসাবাদ করে তখন রেবেকা ভেঙে পড়ে এবং বলে যে সে সব কিছু সত্যি সত্যি বলার জন্য প্রস্তুত। সে মানে যে সে মার্ডারের দিন জর্জের খামারে গিয়েছিল। সে জানায় যে জর্জ তাকে একটা আবেগঘন চিঠি লিখেছিল। সে বিগত 20 বছর ধরে নিজের মেয়েকে খুঁজছে। জর্জ তাকে নিজের টাকা ছাড়া পুরনো উইলটাও পাঠিয়েছিল এবং বলেছিল সে যেন এসে তার সাথে দেখা করে। রেবেকা যখন জর্জের সাথে দেখা করতে এলো, দুজনে এই ভেড়াদের বিষয়ে অনেক কথাবার্তা বলল। জর্জ তাকে খুব গর্বের সাথে বলেছিল যে সে তার প্রতিটি ভেড়ার নাম রেখেছে এবং সে চায় তার চলে যাওয়ার পর রেবেকা এই খামার এবং ভেড়াদের দায়িত্ব সামলায়। রেবেকা কাঁদতে কাঁদতে বলে যে জর্জের সাথে দেখা করার পর সে ফিরে গিয়েছিল, কিন্তু যখন সে জানতে পারল যে জর্জের মার্ডার হয়ে গেছে সে ভীষণ ভয় পেয়ে গেল। তার মনে হলো সে যদি সত্যি কথা বলে তবে সরাসরি খুনির বোনাজালে ফেসে যাবে, তাই সে মিথ্যে বলেছিল। কিন্তু অফিসার টিম তার একটা কথাও বিশ্বাস করে না। সে ঠিক করে যে পরের দিন সকালে রেবেকাকে কোর্টে পেশ করে তার ওপর মার্ডারের কেস ঠুকে দেওয়া হবে। পরের দিন উকিল লিডিয়া টিমের কাছে আসে এবং একটি সর্তার হাসি নিয়ে বলে যে মনে হয় জর্জ নিজের সম্পত্তির জন্য ভুল মেমনা বেছে নিয়েছে। সে জানায় যে জর্জের ছেলে পিটার নিজের সমস্ত ভেড়া এবং জমি কালেবকে বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে গেছে, কারণ আইনত রেবেকার জেলে যাওয়ার পর তার সমস্ত প্রপার্টি পিটারের হয়ে যাবে। লিডিয়া বলে যে আগামীকাল সকালে সমস্ত পেপারে সাইন হয়ে যাবে। লিলি জানলার বাইরে দাঁড়িয়ে এই সব শুনে নেয়। সে একদম শান্ত হয়ে যায় এবং জেলে বন্দি রেবেকাকে দেখে। এখন লিলির গোয়েন্দা মাথায় একটা ছোট সন্দেহ দানা বাঁধে। তখনই মেলবোর্ড বেরার অন্যদিকে ইশারা করে বলে, দেখো লিলি, কালেবের ক্ষেত্র একদম সামনেই, চলো গিয়ে আমাদের নতুন ভেড়াদের সাথে দেখা করি। কিন্তু তারা যখন বেড়া পার করে কালেবের খামারে যায় সেখানকার দৃশ্য দেখে তারা ভয় পেয়ে যায়।
কালেবের ভেড়াদের মুখগুলো এতটাই কালো আর খৌফনাক ভীতিকর ছিল যে কিছু দেখা যাচ্ছিল না। তারা ছিল ডরানো ফ্রেঞ্চ ভেড়া। লিলি বলে যে এখন থেকে কালেবই আমাদের নতুন মালিক হতে চলেছে। তখনই তাদের মধ্যে থেকে একটা কালো ভেড়া এগিয়ে আসে এবং খুব ডরে যাওয়া গলায় বলে, পালাও এখান থেকে, তাড়াতাড়ি পালাও। তারা কিছু বুঝে ওঠার আগেই কালেবের শিকারী কুকুরদের ঘেউ ঘেউ করার ভয়ানক আওয়াজ আসতে শুরু করে এবং সেই ফ্রেঞ্চ ভেড়ারা পলক ফেলতেই গায়েব হয়ে যায়। লিলি আর মেপল যান বাঁচিয়ে দৌড়ায়, কিন্তু ভয়ের চোটে রাস্তা হারিয়ে ফেলে এবং ভুল করে কালেবের একটা বড় গুদাম ঘরের ভিতরে ঢুকে পড়ে। ভেতরের দৃশ্য দেখে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সেখানে বড় বড় কার্টনের বক্স রাখা ছিল, যেগুলোর উপর লেখা ছিল ডেনব্রুক মিটস, অর্থাৎ কালেব এবং কসাই হ্যাম মিলে গোপনে মটনের একটা অনেক বড় বিজনেস শুরু করে দিয়েছিল। তখনই কালেবের শিকারী কুকুরগুলো গুদামের ভিতরে চলে আসে। মেল আর লিলি নিজেদের যান বাঁচানোর জন্য পাগলের মতো দৌড়ায় এবং কুকুরগুলো তাদের একদম কাছে পৌঁছে যায়। তখনই ঠিক শেষ মুহূর্তে মসিয়া হয়ে আমাদের সিংহহৃদয় সেবাস্টিয়ান সেখানে এন্ট্রি নেয়। সে একাই সেই হিংস্র কুকুরগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে। সেবাস্টিয়ান কুকুরগুলোকে মারতে মারতে আধমরা করে দেয় এবং কুকুরগুলো লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এই ভয়ানক লড়াইয়ে আমাদের প্রিয় সেবাস্টিয়ান নিজেও মারাত্মকভাবে জখম হয়ে যায়। সে মাটিতে পড়ে যায় এবং তার আর ওঠা যাচ্ছিল না। লিলি ঘাবড়ে গিয়ে বলে, ওঠো সেবাস্টিয়ান, এটা তুমি কি করছো? মেল কাঁদতে কাঁদতে বলে, লিলি, সে আর বাঁচবে না, সে মারা যাচ্ছে। আর নিজের চোখের সামনে সেবাস্টিয়ানকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখে লিলি বুঝতে পারে যে আকাশে মেঘ হওয়ার যে গল্পটা ছিল ওটা সব একটা মস্ত বড় মিথ্যে ছিল। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা সেবাস্টিয়ান নিজের শেষ নিঃশ্বাসে নিজের প্রিয় মেষপালক জর্জের মুখটা দেখে এবং চিরতরে চোখ বন্ধ করে নেয়। তখনই মেপল দেখে যে কালেব হাতে বন্দুক নিয়ে সেই দিকেই আসছে। মেপল জোর করে লিলিকে সেখান থেকে টেনে বাইরে বের করে আনে। তারা দুজনে দৌড়ে নিজেদের খামারে পৌঁছায় এবং বাকি ভেড়াদের জাগিয়ে চিৎকার করে, চলো এবার আমাদের পেছনে এসো, আমাদের আর রাতেই এই খামার ছাড়তে হবে। কিন্তু যেমনই বাকি ভেড়ারা সামনে পাকা রাস্তা দেখে তারা ভয়ের চোটে ওখানেই দাঁড়িয়ে পড়ে। লিলি কাঁদতে কাঁদতে চিৎকার করে, সেবাস্টিয়ান মারা গেছে, কালেব ভেড়াদের ভালোবাসে না, সে ভেড়াদের কেটে মিট মাংস বানায়। আমরা যদি আজ রাতে এখান থেকে না পালাই, সে আমাদের সবাইকে মেরে ডিব্বায় বন্ধ করে দেবে। কিন্তু পালের বাকি ভেড়ারা এই খৌফনাক সত্যি মানতে অস্বীকার করে। তারা বলে, লিলি, বন্ধ করো তোমার এই বানোয়াট কথাবার্তা। আর দুঃখ থেকে বাঁচার জন্য তারা সবাই মিলে 3 পর্যন্ত গণে এবং কালেব ও সেবাস্টিয়ানের মৃত্যুর কথা নিজের মাথা থেকে পুরোপুরি মুছে এরেজ দেয়। লিলি চিৎকার করতেই থেকে যায়, কিন্তু সব ভেড়া আবার চুপচাপ ঘাস চড়তে চলে যায়। লিলি ভেঙে পড়ে। সে দুঃখ মুখে মেপলকে জিজ্ঞেস করে, মেপল, আজ রাতে আমি প্রথমবার কাউকে মরতে দেখলাম, তাই না? মেপল কাঁদতে কাঁদতে লিলিকে জড়িয়ে ধরে এবং বলে, হ্যাঁ লিলি, আমার এই খামারের প্রতিটি খারাপ কথা মনে আছে, কিন্তু আমার ভালো কথাগুলোও মনে আছে, যেমন আমার মায়ের মিষ্টি মুখ আর আমার পুরনো বন্ধু তোমরা। সেবাস্টিয়ানকে কখনো ভুলে যেও না লিলি, আমি জানি মনে রাখায় খুব কষ্ট হয়, কিন্তু তুমি যদি সব কিছু ভুলে যাও তবে তুমি বাকি ভেড়াদের প্রাণ কখনো বাঁচাতে পারবে না। আমাদের আপনজনদের স্মৃতি তাদের আমাদের হৃদয়ে সবসময় জীবিত রাখে। লিলি কাঁদতে কাঁদতে হার মেনে ক্যারাভানের দিকে যেতে থাকে যে সেও সব কিছু ভুলে যাবে। কিন্তু যেমনই সে ক্যারাভানের কাছে পৌঁছায় তার হোশ উড়ে যায়। তার ঠিক সামনে জর্জ হার্ডি বসেছিল। লিলি নিজের চোখ ডলে জিজ্ঞেস করে, জর্জ, তুমি কি সত্যি এখানে আছো? জর্জ হেসে বলে, হ্যাঁ লিলি, আমি একদম এখানেই আছি, কারণ তুমি আমাকে নিজের হৃদয় থেকে ভুলে যাওনি। জর্জ তাকে সাহস দিয়ে বলে যে কালেব তার পালের একটা চুলও বাঁকা করতে পারবে না, কারণ লিলি তাদের বাঁচাতে চলেছে। জর্জ বলে, তুই যদি আসল খুনিকে খুঁজে বের করিস তবে রেবেকা জেল থেকে ছাড়া পেয়ে যাবে, সে এই খামার পেয়ে যাবে আর আমার পুরো ভেড়ার পাল সবসময়কার জন্য সেফ হয়ে যাবে। লিলি দ্বিধায় পড়ে যায় যে, কিন্তু জর্জ, আমি একটা সামান্য ভেড়া হয়ে আসল খুনির খোঁজ কিভাবে করব? আর ঠিক সেই মুহূর্তে লিলির মাথায় একটা আইডিয়া এসে পড়ে। তার মনে পড়ে যে জর্জের লাশের হাতে ঘাসের একটা সবুজ দাগ লেগেছিল। ব্যাস, এটা মনে পড়তেই পুরো মিষ্টি লিলির সামনে জলের মতো পরিষ্কার হয়ে যায়। লিলি চিৎকার করে, ওটা ঘাসের দাগ ছিল না। এখন লিলিকে এই মিশনে সাহায্য করার জন্য সেই ছোট উইন্টার ল্যাম্বও চলে আসে। লিলি একটা মাস্টার প্ল্যান বানায়। সে উইন্টার ল্যাম্বের একটা পা নীল পেইন্টে ডোবায় আর অন্য পা হলুদ পেইন্টে। এরপর রাতের অন্ধকারে সেই ছোট উইন্টার ল্যাম্প চুপিসারে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে পড়ে। জেলে বন্দি রেবেকা অবাক ও পেরেশান হয়ে এইসব দেখছিল। লিলি জানলার বাইরে থেকে উইন্টার ল্যাম্পকে গাইড করছিল, আর সেই ছোট উইন্টার ল্যাম্পটি পুলিশ স্টেশনের মেঝেতে নিজের পেইন্ট লাগা পা দিয়ে
অদ্ভুত সব লাইন টানতে শুরু করে। পরের দিন সকালে অফিসার টিম যখন ঘুম থেকে ওঠে মেঝেতে তৈরি হওয়া সেই লাইনগুলো দেখে সে চমকে যায়। রেবেকা তাকে জানায় যে এটাই ছোট উইন্টার ল্যাম্পটির কামাল, যে বাইরে দাঁড়িয়ে থাকা অন্য একটা ভেড়ার ইশারায় এইসব বানাচ্ছে। টিম মনোযোগ দিয়ে দেখে যে মেঝেতে জর্জের নামের সাথে যুক্ত দুটি লাইন টানা ছিল। একটা লাইন রেবেকার দিকে যাচ্ছিল আর অন্য লাইনে হলুদ রঙের একদম মাঝখানে গার সবুজ রঙের পেইন্ট লেগেছিল। টিম কিছু বুঝতে পারে না। সে বিরক্ত হয়ে যেমনই নিজের হাত দিয়ে সেই পেইন্টটা মোছার চেষ্টা করে, ম্যাজিকের মতো হলুদ আর নীল পেইন্ট মিক্স হওয়ার কারণে টিমের নিজের হাতটাও পুরো সবুজ হয়ে যায়। তখনই সেখানে কাউন্টি কোর্টের পুলিশ চলে আসে, যারা রেবেকাকে জেলে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। টিম ভারী মনে রেবেকাকে তাদের কাছে তুলে দেয় এবং পেপারে সাইন করতে শুরু করে। কিন্তু যেমনই টিম সাইন করে পেনটা রাখে, তার নজর বাইরে দাঁড়িয়ে থাকা সেই ছোট উইন্টার ল্যাম্পের পায়ের ওপর পড়ে, যা হলুদ আর নীল পেইন্টে মাখামাখি ছিল। আর এখানে টিমের মাথার ফিউজ উড়ে যায়। সে পুরো ঘটনাক্রম বুঝে যায়। সে চিৎকার করে পুলিশদের আটকায়, দাঁড়াও, রেবেকাকে ছেড়ে দাও, ও মার্ডার করেনি। টিম অবশেষে বুঝতে পেরেছিল যে জর্জ হাডির আসল খুনিকে। তো বন্ধুরা, এবার আসি ক্লাইম্যাক্সে, যে শেষমেশ জর্জকে কে মেরেছিল। যখন থেকে রেবেকা এই শহরে এসেছিল, সে পুলিশের চোখে নাম্বার 1 সন্দেহভাজন ছিল, কারণ সে মিথ্যে বলেছিল যে সে জর্জের খামারে যায়নি। আর জানেন কি, আসল খুনি ঠিক এই বিষয়টারই ফায়দা তুলতে চেয়েছিল। আর সেই আসল খুনি অন্য কেউ নয়, বরং জর্জের নিজের ছেলে পিটার ছিল। আসলে জর্জ নিজের উইলের একটা কপি রেবেকাকে পাঠিয়েছিল। তো স্বাভাবিকভাবেই সে একটা কপি নিজের ছেলে পিটারকেও পাঠিয়েছিল। পিটার যেমনই সেই $30 মিলিয়ন বিষয় জানতে পারল, তার মনে লোভ চলে এলো এবং সে জর্জকে রাস্তা থেকে সরানোর প্ল্যান বানিয়ে ফেলল। কিন্তু পিটার খুব চতুর ছিল। সে জানো যে উইলে যার নামে টাকা আছে সেই যদি মার্ডার করে, তবে পুলিশ সবার আগে তাকেই ধরবে। তাই সে একটা মাস্টার প্ল্যান বানালো, কেননা মার্ডারের দোষ নিজের বোন রেবেকার ঘাড়ে চাপিয়ে দেওয়া যাক। কারণ রেবেকা যদি মার্ডারের কেসে জেলে চলে যেত বা তার ফাঁসি হয়ে যেত, তবে আইন অনুযায়ী সেই পুরো $30 মিলিয়ন অটোমেটিক্যালি পরবর্তী ওয়ারিশ অর্থাৎ পিটারের কাছে চলে আসতো। আর টুইস্ট হলো এই যে রেবেকার মতো পিটারও নিজের নাম বদলে রেখেছিল। সে অন্য কেউ নয়, বরং সেই পচা রিপোর্টার এলিয়ট ম্যাথিউ ছিল, যাকে রাতের অন্ধকারে সেই ছোট উইন্টার ল্যাম্প জর্জের ভূত ভেবে বসেছিল। কারণ পিটারের গড়ন ও উচ্চতা একদম নিজের বাবা জর্জের মতোই ছিল। এলিয়ট অনেক দিন ধরে এই দেশে লুকিয়ে থাকত, আর জর্জ তাকে কথার ছলে বলে দিয়েছিল যে রেবেকা তার সাথে দেখা করতে আসছে। এলিয়টের থেকে ভালো সুযোগ পেত না। সে কালচারাল ফেস্টিভ্যালের বাহানায় এই শহরে এলো, তারপর দুনিয়াকে দেখানোর জন্য শহর থেকে চলে যাওয়ার নাটক করল। কিন্তু নিজের গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটিয়ে চুপিসারে ফেরত চলে এলো। মার্ডারের রাতে যখন রেবেকা জর্জের সাথে দেখা করে ফিরে গেল, এলিয়ট চুপচাপ ক্যারাভানের ভেতরে ঢুকলো। সে জর্জের সাথে ড্রিঙ্ক করলো এবং ধোঁকা দিয়ে তার ড্রিঙ্কে সেই বিষাক্ত ট্যাক্সিন মিশিয়ে দিল। কিন্তু জর্জ খুব মজবুত ছিল। বিষের আছর হওয়ার আগে জর্জ এবং এলিয়টের মধ্যে ভয়ানক ধস্তাধস্তি হয়েছিল। এই টানাপোড়েনের মধ্যে জর্জ ছটফট করতে করতে ক্যারাভানের থেকে বাইরে পালালো এবং মাটিতে পড়ে মারা গেল। এলিয়ট কত চালাক ছিল তার আন্দাজ এভাবে লাগান যে, যখন লিডিয়া উইল পড়ছিল, সে ফোন কলের বাহানা করে ঘরের বাইরে গিয়েছিল, আর সেই ফাঁকে সে চুপিসারে রেবেকার ঘরে ঢুকে তার জুতোর নিচে সেই বিষাক্ত ইউট্রির দানা লুকিয়ে রেখেছিল, যাতে সব সন্দেহ রেবেকার ওপর চলে যায়। কিন্তু বলে না যে খুনি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো সূত্র পেছনে ছেড়েই যায়। আর এলিয়টও একটা মস্ত বড় ভুল করে ফেলেছিল। জর্জের হাতে দুটি রং লেগেছিল, একটা নীল আর একটা সবুজ। নীল রংটা সেই ভেড়ার ওষুধের ছিল, যা জর্জ রোজ বানাতো এবং তার হাতে লেগে থাকতো। আর সবুজ রংটা তৈরি হয়েছিল নীল আর হলুদের মিক্স হওয়ার কারণে। মনে আছে সরাইখানার সেই বালিশে পাওয়া সবুজ দাগটা? ওটা এলিয়টেরই বালিশ ছিল। আসলে ধস্তাধস্তির সময় জর্জ এলিয়টের চুল পাগলের মতো আঁকড়ে ধরেছিল। এলিয়ট এই শহরে আসার আগে তাড়াহুড়ো করে নিজের চুলে নিম্নমানের হলুদ ব্লন্ড হেয়ার ডাই লাগিয়েছিল, যাতে তার মুখ রেবেকা বা জর্জের সাথে একদম ম্যাচ না করে এবং কেউ তাকে চিনতে না পারে। জর্জের হাতে লেগে থাকা নীল ওষুধ এবং এলিয়টের চুলের সেই সস্তা হলুদ ডাই যখন আপসে ঘষা খেল, তখন জর্জের হাতে সবুজ রং তৈরি হয়ে গেল এবং সেই একই রং ঘুমানোর সময় এলিয়টের বালিশেও লেগে গিয়েছিল। এলিয়ট বাজেভাবে ফেঁসে গিয়েছিল, কিন্তু সে চিৎকার করে বলে, এসব বাজে কথা, আমি ন্যাচারাল ব্লন্ড নই তো কি হয়েছে, আমি খুনি হয়ে গেলাম, তোমাদের কাছে কি প্রমাণ আছে? টিম হাসে এবং এলিয়টের মাথা থেকে একটা চুল ছিঁড়ে নেয়। এলিয়ট ভয় পেয়ে বলে, চুল দিয়ে কি প্রমাণ করবে? টিম বলে, আমি এটা চেক করছি না যে তোমার চুল আসল নাকি নকল, বরং আমি এই চুলের ডিএনএ টেস্ট করাতে যাচ্ছি।
যা দিয়ে এটা প্রমাণিত হয়ে যাবে যে তুমিই জর্জ হার্ডির নিজ ছেলে পিটার। এটা শুনতে এলিয়টের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে নিজের গাড়ির দিকে পাগলের মতো দৌড়ায় এবং গাড়ি স্টার্ট করে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই লিলি জোরে চিৎকার করে, এবার বাছা লাইনে এসেছো, লাগাও গুঁতো একে। আর পালের সেই দুই যমজ পাঠা ভেড়া, যাদের গাড়ি ভাঙার পূর্ণ শখ ছিল, পুরো শক্তি দিয়ে দৌড়ায় এবং এলিয়টের গাড়িতে নিজেদের শিং দিয়ে এমন জোরে ধাক্কা মারে যে গাড়ির দফারফা হয়ে যায় এবং এলিয়ট ওখানেই কুপোকাত হয়ে পড়ে। পুলিশ এলিয়টের কলার ধরে জেলে পুরে দেয়। অফিসার টিম রেবেকার কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং সেই ছোট উইন্টার ল্যাম্বো রেবেকার কাছে এসে ভালোবেসে নিজের পিঠ চাপড়াতে থাকে। টিম যাওয়ার সময় আমাদের গোয়েন্দা ভেড়া লিলিকে একটা ধন্যবাদী চোখে দেখে যে, ধন্যবাদ বস, তোমার কারণে আজ আমার ক্যারিয়ার বেঁচে গেল। এরপর পুলিশ সেখান থেকে চলে যায়, তবে সেই ছোট উইন্টার ল্যাম্ব রেবেকার কাছেই থেকে যায়। তখনই বেথ রেবেকার কাছে আসে এবং জর্জের সেই চুরি করা চিঠিটা তাকে সঁপে দেয়। বেথ কাঁদতে কাঁদতে জানায় যে সে জর্জকে অসম্ভব ভালোবাসত, কিন্তু রেবেকার মায়ের চলে যাওয়ার পর জর্জের মন এমন ভেঙেছিল যে সে নিজের পুরো লাইফে কখনো অন্য কোনো মহিলাকে ভালোবাসতে পারেনি। রেবেকা জিজ্ঞেস করে, আমার মায়ের নাম কি ছিল? তখন বেথ একটা শেষ সাসপেন্স খোলে যে, তোমার মায়ের নাম লিলি ছিল। অর্থাৎ জর্জ নিজের সবচেয়ে প্রিয় এবং বুদ্ধিমান ভেড়াটির নাম নিজের স্বর্গীয় স্ত্রীর স্মরণে রেখেছিল। তখনই কালেব এবং কসাই হ্যাম রেবেকার কাছে আসে এবং বলে, ম্যাডাম, এই খামার আর ভেড়া সামলানো আপনার কাজ নয়। আপনি এসব আমাদের কাছে বিক্রি করে দিন আর কোটি কোটি টাকা নিয়ে অ্যাশ মজা করুন। কিন্তু রেবেকা তাদের বকে তাড়িয়ে দেয়, কারণ সে জানত যে এই দুজন ভেড়াদের খুনি এবং মটনের ব্যবসা করে। রেবেকা বলে, তোমরা লোভী লোকেরা জর্জের ভেড়াদের নাম পর্যন্ত জানো না, অথচ আমার এই খামারের প্রতিটি ভেড়ার নাম মুখস্থ মনে আছে। রেবেকা একটা বড় সিদ্ধান্ত নেয়। সে নিজের নাম রেবেকা হ্যামস্টেড থেকে বদলে চিরতরের জন্য রেবেকা হার্ডি রেখে নেয়। সে কালেবের খামারে সেই সমস্ত নিরুপায়ে কালো ভেড়াদেরও কিনে নেয় এবং তাদের আজাদ করে জর্জের খামারে নিয়ে আসে। এখন রেবেকা পুরোপুরি নিজের বাবার পদচিহ্ন অনুসরণ করে চলছিল। গল্পের শেষে লিলি আস্তে করে ওঠে। সেই ছোট নামহীন উইন্টার ল্যাম্বের কাছে যায় এবং খুব ভালোবেসে তার নাম রাখে জর্জ। সে তাকে নিজের সাথে পালের মাঝখানে নিয়ে আসে এবং বাকি সমস্ত ভেড়াও তাকে চিরতরের জন্য নিজের পরিবারের অংশ হিসেবে মেনে নেয়। আর ইসের সাথে ভেড়াদের এই অনন্য ও গোয়েন্দা কীর্তির গল্প এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই গোয়েন্দা ভেড়াদের ধামাকা মিস্ট্রি? আপনারা কি কখনো ভেবেছিলেন যে একটা ভেড়াও এত বড় মার্ডার কেস সমাধান করতে পারে? আপনাদের লিলির এই মাস্টারমাইন্ড মাথা কেমন লাগলো আমাদের নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওতে মজা পেয়ে থাকেন তবে এই ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং এমনই আরও সাসপেন্স ও থ্রিলারে ভরপুর গল্পের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।